আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশে চৌতন্ত্র কায়েমের মাধ্যমে দুর্নীতি করে প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তার এসব কাজের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুবিধা প্রদান, দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, গণভবনে জাদুঘর প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা হয়। একই সাথে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় এই বৈঠকে। নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান প্রেস সচিব। একই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ, মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কী ছিল। এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট করছি। গণমাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধরনের খবর উঠে আসছে তা তথ্য সমৃদ্ধ নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম একথা বলেন। প্রত্যর্পণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরের জন্য দিল্লিকে তাগিদ দেওয়া হবে। অন্যদিকে জুলাই আগস্ট সহিংসতা তদন্তে জাতিসংঘকে ঠিক সময় তথ্য না দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন সেক্টর থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছিল। জানান, প্রবাসীদের সেবা এবং কূটনৈতিক সক্ষমতা বাড়াতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার নিউজিল্যান্ডের কথা যেখানে আমরা বলেছি 10,000 বাংলাদেশি এখানে আছে, কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। খ্রিস্টান সম্প্রদায় সহ সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসা উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। সরকার ধর্মীয় সংহতি চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো চাই না। এদেশের সবাই এক পরিবারে সবাই মিলে একত্রে থাকবে, এটা স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উদারতা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে ঘিরে চলছে শেষ সময় প্রস্তুতি। চার্চগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোয়। এদিকে বড় উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী কাকরাইলের চার্চ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন আবির আহমেদ। পৌষের কুয়াশা ঢাকা রাতে গির্জার ঘণ্টাধ্বনি বার্তা দিচ্ছে মহামতি প্রভু যিশুর আবির্ভাবের। ধরণীকে পবিত্র করে আলো ছড়ায় বড়দিন। চারদিকে চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের প্রস্তুতি। বাইবেলের অনুসারে বেথেলহেমে এক গোশালায় মাতা মেরির কোলে শান্তির বাতিঘর হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মহামতি প্রভু যিশু। সে থেকেই বড়দিন এলেই পবিত্র বার্তা ছুঁয়ে যায় কাল থেকে কালান্তরে। আজকের এই দিনে প্রভু যীশু খ্রিস্টের আগমনে আমাদের অনেক স্বপ্ন। এই দেশটা হয়ে উঠুক আরও গণতান্ত্রিক, আরও অসাম্প্রদায়িক এবং উন্নত একটা দেশ। বড়দিনে চার্চের প্রার্থনা সুরে মুখরিত হয় চারদিক। আনুষ্ঠানিকতা শুরু হবার আগেই গির্জায় গির্জায় আসছেন ভক্তরা। পবিত্র বাইবেল পাঠে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যগণ নিরলসভাবে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন সেনাপ্রধান। খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। বর্ণিল সাজে সজ্জিত গির্জাগুলো। নানা বয়সের মানুষ প্রস্তুতি নিচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আরাধনার। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে রাজধানী কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া শেষে কথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম। সিটিটিসি প্রধান বলেন, কাকরাইল সহ ঢাকার সব চার্চ ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বম্ব ডিসপোজাল ইউনিট, K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ইউনিটগুলো নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে। এছাড়া পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ। সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে আছে। এবারে বড়দিন নিরাপদেই উদযাপন হবে বলে আশা সিটিটিসি প্রধানের। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপনে আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সুযোগ সন্ধানীদের দলের সুযোগ না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। একই দিন 17 বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। নাজিবুর রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে
গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। একই সাথে ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফও 7 বছর পর কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়েই ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান পিন্টু। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে আমরা যে শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে, আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কাজ করতে হবে। গুম খুনের জবাব না দিয়ে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে না আওয়ামী লীগ, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির সভা শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশ করা জরুরি। এতে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা ও বিশ্বাস পাবে। আমির খসরু বলেন, সংস্কার করতে হবে সংসদে। বিএনপি নির্বাচিত হলে সংস্কার কমিটির পরামর্শ সংসদে তুলবে এবং তা বাস্তবায়ন করবে। এদিকে রাজধানী গুলশানে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচন দিলেই ক্ষমতায় আসবে বিএনপি, যা মেনে নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে বিএনপির বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, অন্য কোনো পথে নয়, জনগণের ভোটে দেশের দায়িত্বভার গ্রহণ করবে বিএনপি। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, তো আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ খুন, গুম, শাপলা চত্বরে পরিকল্পিত হত্যা বিচার করা হবে। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী দেশ করা হবে। দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। জেলা ভিত্তিক উন্নয়নের তালিকা থেকে গাইবান্ধা যেন বঞ্চিত না হয়, এ ব্যাপারে সরকারের কাছে দাবি জানান তিনি। জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে রংপুরে মিঠাপুকুর কলেজ মাঠে পথসভায় দলের আমির বলেন, মানবিক বৈষম্যমুক্ত দেশ গড়তে চায় জামায়াতে ইসলাম। আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানো বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট, কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে।
পদ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নব থিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুদক জানায়, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এদিকে দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেয়া হচ্ছে। প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দফতরে চিঠিপত্র দিচ্ছে। এই বিষয়ে ইতিপূর্বে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। বিগত সরকারের আমলে জনপ্রশাসনকে দলীয়করণ করার ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। আবারও যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, সেজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তাই জনপ্রশাসনকে জনকল্যাণমুখী করার পাশাপাশি কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জনপ্রশাসন নিয়ে আলোচনায় CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের জনগণের কোনো অধিকার ছিল না। এখন আমরা এই বিতর্কে জড়িয়ে পড়েছি যে আমরা সংস্কার করব না নির্বাচন করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জনগণের স্বার্থে জনপ্রশাসনের কার্যক্রম নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি, বরং ছিনতাই হয়ে গিয়েছে। গত সরকার তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করেছিলেন, হ্যাঁ দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না। দুর্নীতি, দুর্বেতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটবে সব কিছু। তখন যদি ওই সংস্কারগুলো করা হতো তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না। মানবাধিকার ও সেবার নিশ্চয়তার ভিত্তিতে জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের গুরুত্ব দেওয়া হয়নি। সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা সঠিক পর্যায়ে শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু জনপ্রশাসন সংস্কারের অনেক কাজ কমে আসে। গত 15 বছরে ন্যাশনাল পলিটিশিয়ানস এবং ব্যুরোক্রেসি দুজনে মিলে স্থানীয় সরকারকে একটা ছোটোখাটো চাকর পর্যায়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিগত 15 বছরে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যেগুলো এখন বাতিল করলে সরকারের প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মনে করছে তথ্য প্রযুক্তি বিভাগের অনিয়ম দুর্নীতি খুঁজতে গঠিত তদন্ত কমিটি। বিকেলে ICT বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী একথা জানান। বলেন, তদন্ত কমিটির রিপোর্ট গত রোববার তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে দেয়া হয়। 1 সপ্তাহের মধ্যে অপ্রয়োজনীয় ওইসব প্রকল্প বাতিল হবে। সচিব বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও লুটপাটের জন্য তথ্য প্রযুক্তি বিভাগের এসব প্রকল্প হাতে নেয়। ইতোমধ্যে গত 2 মাসে এই মন্ত্রণালয় থেকে প্রায় 1800 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলেও জানান ICT সচিব। যত বাধাই আসুক পলিথিন নিষিদ্ধের আইন প্রয়োগ করা হবে। সারা দেশেই পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানী সিডাপ মিলনায়তনে কার্বন নিঃসরণ হ্রাসের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন প্রকল্প হলেই বন বিভাগের জমি দখলে পায়তারা চলে। জানান, অভিযান চালিয়ে ইতোমধ্যে দখল হওয়া 700 একর বনভূমি
উদ্ধার করা হয়েছে। এছাড়া পরিবেশ দূষণ নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করলেও দায় নেবে না জানিয়ে কার্বন নিঃসরণ কমানো ও বায়ু দূষণ থেকে বাঁচতে জীবনযাত্রায় পরিবর্তন আনার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। অপহরণ ও হত্যার উদ্দেশ্যে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে রাজধানী ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। টিপু আলম জানান, সকাল 10:30টার দিকে অফিসে যাওয়ার সময় ওয়্যারলেস গেটে তার গাড়ির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তার উপর আক্রমণ করে অপহরণের চেষ্টা করে তারা। এ সময় বৈশাখী টিভির কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা হামলাকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় বৈশাখী টিভির পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। আমাকে এখান থেকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে আমাকে এটা করছে। আর তাছাড়া আমাদের সিসি ক্যামেরায় সবগুলার প্রুফ আছে কে কে ছিল। এখন আমি 7 জন যারা ধরা পড়ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে আসল রহস্য বাড়ে যাব, এটার সাথে আর কে কে ইনভলভমেন্ট ছিল। নগদে নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা। আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত। এমন সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করেছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী 31 ডিসেম্বর। সময় বাড়ানোর ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব করদাতা জরিমানা ছাড়া 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। রবি ও সোমবার অনুষ্ঠিত 2টি সম্মেলনে সারা দেশ থেকে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, সেলস এক্সিকিউটিভ, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং কর্মকর্তাগণ অংশ নেন। 2টি সম্মেলনই উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। সম্মেলনে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে সময়োপযোগী বাজার গবেষণা, বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পর্দা নেমেছে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো 11তম আসর। এতে সেরা 6টি স্থাপনাকে পুরস্কৃত করেছে সংস্থাটি। এছাড়া আজীবন সম্মাননা দেয়া হয়েছে স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেসকে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে মূলত গত 22 বছর ধরে তারা এ আয়োজন করছেন। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। জাতীয় লিগ T20 টুর্নামেন্টে মান উন্নয়ন করলে এই ফরম্যাটে ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করছেন বিসিবি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএল এর প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতা ক্রিকেটারদের কাজে আসবে, আর আগামীতে এই টুর্নামেন্ট থেকে নতুন ক্রিকেটার উঠে আসবে বলেও মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেড করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাআল্লাহ আশা করি T20 ফরম্যাটের যে ঘাটতিতে আছে এটা আমরা পূরণ করতে পারবো। ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে, এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখে যে এটা 4 ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয় এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা 50% ম্যাচ যাতে পায়, এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি এবং আশা করছি আগামীতে এইভাবে আমরা আগাবো। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।